ঘড়িতে তখন রাত 1:15। রুমের লাইটটা অন করি। ভাইপার সোজা চলে গেল নিজের একান্ত ক্লজেটের সামনে। একটান দিয়ে খুলে ফেলল দরজাটা। সাধারণ মেয়েদের ক্লজেটে, যেখানে নানা রকম রঙিন স্টাইলিশ পোশাকের ভিড় থাকে, এখানে তার ছিটে ফেটাও নেই। ভেতরের পুরোটা জুড়ে শুধু কালো রঙের রাজত্ব, তবে তার প্রতিটি অত্যন্ত দামি ব্র্যান্ডেড। একপাশে অন্তত 50টা লুজ ব্ল্যাক হুডি, 20 শার্ট আর অগণিত টি শার্ট আর ব্যাগি প্যান্ট ঝুলছে। আর ঠিক তার পাশে র্যাকগুলোতে থরে থরে সাজানো নাইকি ব্র্যান্ডের শখানেক জুতো। সে একটা কালো হুডি বের করে চটপট পায়ে গড়িয়ে নিল। এরপর পছন্দের একজোড়া জুতো পরে ফ্লোরে বসলো। জুতোর ফিতে দুটো টেনে ধরে নিখুঁত একটা গিঁট দিল। ফিতে বাঁধা শেষ টানটা দিতেই ভাইপারের চোয়ালটা আবার শক্ত হয়ে গেল। ড্রেসিং টেবিল থেকে কোনো ভ্যানিটি ব্যাগ নয়, বরং নিজের পছন্দসই একটা ব্র্যান্ডের কালো ওয়ালেট পকেটে পরে নিল। আর অবশেষে মুখটা আড়াল করলো একই ব্র্যান্ডের কালো মাস্কে। হুডির ক্যাপটা কপাল অবধি টেনে যখন আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, তখন আন্ডারওয়ার্ল্ডের সে ভয়ঙ্কর ভাইপার ছাড়া সেখানে আর কেউ নেই। আয়নায় নিজের চোখের দিকে তাকায় সে। পুরো দুনিয়া এই চোখ দুটো দেখলেই ভয় কাঁপে। পুরো দুনিয়া তাকে চেনে ভাইপার নামে। কিন্তু সে নিজে তো জানে এই অন্ধকারের আড়ালে ওর একটা আসল সুন্দর পরিচয় আছে, যে নামটা ও 7 বছর ধরে বুক পকেটে লুকিয়ে রেখেছে। আজ আয়নার সামনে দাঁড়িয়ে সেই নামটাই ওর মনে দোলা দিয়ে গেল, নুজহাত হিয়া। মনে মনে নামটা আরতে এক বুক হাহাকার দলা পাকিয়ে উঠল বুকের ভেতর। নুজহাত হিয়া নামটার অর্থ ছিল পবিত্র হৃদয়। বাবা কত আদর করে এই নামটা রেখেছিল, কারণ ওর মনটাও ছিল পবিত্র। অথচ নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। নামের অর্থ যার পবিত্র হৃদয়, সে আজ এই নরকের সবচেয়ে অপবিত্র এক সত্তা, যার হাতে লোহিত রক্তে রাঙা, যার প্রতিটি নিঃশ্বাসে এখন শুধু বিষাক্ততা। যে নামটা একসময় ক্যাম্পাসের করিডোরের দূর থেকে লিওনের চেনা চাহনির সামনে লজ্জায় রাঙা হয়ে উঠত, আজ সেই নামটাকেই পুরোপুরি কবর দিয়ে আন্ডারওয়ার্ল্ডের এক ভয়ঙ্কর ইতিহাস তৈরি করেছে ভাইপার। তার বয়স মাত্র 25 বছর, কিন্তু এই অল্প বয়সে সে পুরো আন্ডারওয়ার্ল্ডকে কাঁপিয়ে দিয়েছে। আয়নায় ভেসে ওঠা মানুষটার গায়ের রঙটা আর 10টা সাধারণ মানুষের ফর্সা মতো নয়, পাকা গমের মতো অতিরিক্ত হলদে ফর্সা, যাকে এক নজরে খাঁটি গমরাঙা বলা চলে। এই উজ্জ্বল হলদেটে চামড়া নিচে চোখ দুটো বরফের মতো ঠান্ডা আর তীক্ষ্ণ। নিজের সেই গমরাঙা চোয়ালে একবার হাত বোলায় সে। এই 25 বছরের শান্ত অবয়বের আড়ালে যে কতটা ভয়ঙ্কর এক খুনে মস্তিষ্ক লুকিয়ে আছে, তা বাইরের দুনিয়া টের পাওয়ার আগেই সে তার পরবর্তী চাল চালতে শুরু করলো। অতীতে তার এক মুহূর্ত প্রশ্রয় দিল না সে। স্লাইডিং ডোরটা একপাশে সরিয়ে সে পা বাড়ালো বারান্দার ঘুটঘুটে অন্ধকারের দিকে। বারান্দায় পা রাখতেই রাতের হিমেল বাতাস তার কালো হুডির ওপর দিয়ে ছুঁয়ে গেল। সে ঠোঁট দুটো গোল করে মাঝরাতে নিস্তব্ধতা ছিঁড়ে একটা তীক্ষ্ণ শীষ দিল। নিস্তব্ধতা ভেঙে পরখে নেই ডানা ঝাপটানোর ভারী একটা শব্দ হলো। অন্ধকার ফুঁড়ে ডানা মেলে নেমে এলো এক রাজকীয় গোল্ডেন ঈগল। ওর বাঁ কাঁধে এসে যখন বসলো ঈগলটা, ভাইপারের ঠোঁটের কোণে তখন মৃদু হাসি। ওটাই শ্যাডো, ওর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। হুডির মোটা কাপড় ভেদ করে ঈগলের তীক্ষ্ণ নখের চাপ অনুভব করলো সে। তবে ভাইপার বিন্দুমাত্র বিচলিত না হয়ে ওর লেদার গ্লাভস পরা হাতটি বাড়িয়ে দিল। আলতো করে হাত বোলায় শ্যাডোর সোনালি পিঠে। শ্যাডোর চোখের দিকে তাকিয়ে সে একদম শীতল নিস্পৃহ স্বরে বলল, সারাদিন অনেক নজরদারি করেছি শ্যাডো, এবার একটু বিশ্রাম নেই, আমি একটু বের হব। শ্যাডো যখন ওর কথা বুঝতে পেরেই হালকা একটা ডাক দিয়ে মাথাটা নোয়ায়। লিওনের প্রতিটি পদক্ষেপের ওপর নজরদারি করার জন্য কোনো জড়ো সিসিটিভি ক্যামেরার প্রয়োজন পড়ে না ভাইপারের। এই শ্যাডোয় নিজে এক জীবন্ত হিডেন ক্যামেরা। ওর ধারালো চোখের নিচে দিয়ে পলকের আড়ালে লুকিয়ে রাখা অতি ক্ষুদ্র লেন্সটা লিওনের অজান্তেই তার প্রতিটি মুহূর্তের ছবি পৌঁছে যায় ভাইপারের স্ক্রিনে। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে আর এক মুহূর্ত সময় নষ্ট হলো না ভাইপার। শ্যাডোকে রেলিংয়ে ছেড়ে দিয়ে সে ঘুরে দাঁড়ালো করিডোরের ঘুরঘুটে অন্ধকারের বুকে। সে যখন পা বাড়ায় তখন কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল এক শিকারের নিখুঁত শীতলতা। চোখের পলকে তার কালো অভাবটা সে অন্ধকারে মিলিয়ে গেল। মাঝরাত পার করে যখন লিওন বাড়ি ফিরল, সদ্য দরজা নক করার পরে মৃদু আওয়াজে নিস্তব্ধতা যেন পুরোটা শোনা গেল না।
চওড়া করিডোর পেরিয়ে ডাইনিং টেবিলের হালকা আলোয় চোখে রেখে লিওন ধমকে গেল। সেখানে তখনও তার জন্য অপেক্ষা করছে বাবা আর্থার হায়ার্স, মা শিরিন হায়ার্স আর তার ফুফাতো বোন মায়া। লিওনকে দেখেই শিরিন হায়ার্স ব্যস্ত হয়ে উঠলেন। প্লেটে ধোয়া ওঠা খাবার বেড়ে দিতে দিতে অপেক্ষা সুরে বললেন, প্রতিদিন এত রাত করে ফিরলে শরীর টিকবে কি রে বাবা? নিজের উপর একটু দয়া মায়া তা কর। চেয়ারটা টেনে বসার সময় লিওনের মুখে ফুটে উঠল এক চিলতে ক্লান্ত হাসি। কি করব বলো মা, হুট করে ডিপার্টমেন্ট থেকে অনেক বড় একটা জটিল কেসের দায়িত্ব পড়েছে আমার উপরে। একদম দম ফেলার সময় পাচ্ছি না। রাতের খাবারের মাঝে আর্থার হায়াস সাহেব কলাস্বর কিছুটা গম্ভীর করলেন। ওনার স্বভাব সুলভ ব্রিটিশ টোনে বললেন, লিওন, বয়স তো 31 পেরিয়ে গেল। এখনও যদি থিতু না হও তবে কবে হবে? আমি চাচ্ছিলাম খুব দ্রুত তোমার আর মায়ের বিয়েটা দিতে। মায়ের সাথে এঙ্গেজমেন্ট হয়েছে আজ অনেক মাস হয়ে যাচ্ছে। মায়া চুপচাপ মাথা নিচু করে নিজের প্লেটের খাবার নাড়ছিল। 22 বছরের আদুরে মেয়েটার চোখের কোণে এক চিলতে অভিমান ধরা দিল। শৈশবে বাবা মাকে হারানোর পর থেকে এই বাড়িটাই তো তার সব। লন্ডনের পিওন ব্রিটিশ বংশোদ্ভূত মামা আর্থার হায়ার্স, তার বাংলাদেশের মেয়ে মামি শিরিন হায়ার্স। এই দুই ভিন্ন সংস্কৃতির মানুষ ওকে এখনও অনাথ হতে দেয়নি। নিজেদের মেয়ের মতোই বুকে আগলে ধরে রেখেছে। বাবার দিকে তাকিয়ে লিওন কিছুটা ইতস্তত করলো, তারপর ধীর গলায় বলল, বাবা, আমি এঙ্গেজমেন্ট করেছি ঠিকই, কিন্তু বিয়ে করতে আমার সত্যি ভয় হয়। আমি সিআইডিতে কাজ করি, যেখানে প্রতিদিন মৃত্যুর সাথে বাজি রেখে চলতে হয়। আমার এই জীবনের কোনো নিশ্চয়তা নেই, কখন কি হয়ে যায় কেউ জানে না। মায়া বড্ড ভালো মেয়ে ড্যাড। ও আমার চেয়ে অনেক বেশি সুন্দর একটা জীবন ডিজার্ভ করে। আমার মতো একজন অনিশ্চিত মানুষের সাথে জড়ানো ও হয়তো কোনোদিনও সুখী হতে পারবে না। লিওনের কথাগুলো শেষ হতেই ডাইনিং টেবিলের এক ভারী নীরবতা নেমে এলো। শিরিন হায়ার্স এক বোধ হতাশা নিয়ে ছেলের মুখের দিকে চেয়ে রইল। আর মায়ের চোখের কোণে ততক্ষণে জল জমা হয়ে উঠেছে, কিন্তু আর শব্দ উচ্চারণ করলো না, শুধু ভেতরের কষ্টটা বুকে চেপে রাখলো। ডাইনিং টেবিলে থমথমে ভাবটা কাটাতে শিরিন হায়ার্স নিজে উদ্যোগ নিলেন। বাটিগুলো এক জায়গায় জড়ো করতে করতে ওনার চেনা কণ্ঠটা কিছুটা ভারী শোনালো। আজ সকালেই তোর বড় আপা অ্যামিলিয়ানের সাথে কথা হলো। বাংলাদেশে নাকি এখন প্রচণ্ড গরম পড়েছে। তাও বলল ভাইয়ের বিয়ের খবর পেয়ে জামাইকে নিয়েও খুব জলদি ঢাকা থেকে এখানে ছুটে আসবে। বড় বোন তো, ভাইয়ের বিয়েতে না থাকলে কি জমে বল। মায়ের মুখের দিকে তাকিয়ে লিওনের ভেতরের গম্ভীর ভাবটা কিছুটা কাটল। সে হালকা এসে বলল, সিস্টার আসছে? ভালোই হবে তাহলে। আমি ভাবছিলাম ডিপার্টমেন্ট থেকে এবার কিছুদিন ছুটি নিয়ে নেব। অনেকদিন সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া হয় না, সুন্দর একটা ফ্যামিলি ট্যুর দেওয়া যাবে। লিওনের কথা শেষ হতে না হতেই আর্থার হায়ার সাহেব ওনার পানির গ্লাসটা টেবিলে রাখলেন। ওনার গভীর মুখে তখন এক চিলতে শক্ত অথচ রসিকতার আভাস ফুটে উঠল। ওনার চেনা ব্রিটিশ টোনে তিনি বললেন, ফ্যামিলি ট্যুর নয় লিওন, ছুটিটা তুমি নেবে ঠিকই, তবে সেটা মায়াকে নিয়ে হানিমুনে যাওয়ার জন্য। আর্থার হায়ার সাহেবের মুখে সরাসরি হানিমুন শব্দটা শুনে মায়ার ফর্সা গাল দুটো মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। সে লজ্জায় আর এক সেকেন্ডও সেখানে বসে থাকতে পারল না। হাতের চামচটা প্লেটের উপর রেখে সে তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। মাথা নিচু করে ডাইনিং স্পেস ছেড়ে নিজের রুমের দিকে প্রায় দৌড়ে চলে গেল। মায়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে শিরিন হায়ার্স বরের দিকে চোখ রাঙালেন। তারপর বাটি হাতে রান্নাঘরের দিকে এগোতে আর্থার সাহেবকে মৃদু ধমকে সুরে বললেন, তুমিও পারো বটে, এত ম্যানারলেস কীভাবে হও তুমি? সবার সামনে একটা 30-31 বছরের এত বড় ছেলের সাথে এভাবে কেউ রসিকতা করে? এদিকে বাচ্চা মেয়েটা লজ্জায় পালালো দেখছো। ওইদিকে মায়া ওভাবে চলে যাওয়া আর মায়ের ধমক শুনিয়ে লিওন চরম অস্বস্তিতে পড়ে গেল। সে নিজের চুলগুলো হাত দিয়ে একটু ঘেটে বাবার দিকে তাকিয়ে থতমত খেয়ে বলল, ড্যাড, তুমিও না? কি যে বলো সবার সামনে। আর্থার হায়ার সাহেব অবশ্য নিজের জায়গায় একদম অবিচল রইলেন। ওনার মুখে তখনও এক চিলতে রহস্যময় তৃপ্তির হাসি। দরজার পাসকোট চেপে নিচের রুমে ঢুকতেই দরজাটা আটকে দিল লিওন। গা থেকে ভারী জ্যাকেটটা খুলে চেয়ারের পিঠে ছুঁড়ে ফেলল। মেঝেতে বসে পড়ল তার ল্যাপটপের সামনে। আর কোনো দিকে মন না দেওয়া সবাই নেই তার। আজকের কেসে জটটা খুলতে হবে।
সে দ্রুত নিজের অফিসের কেবিনে সিসিটিভি ফুটেজটা ল্যাপটপে চালু করলো। ফুটেজ ফরওয়ার্ড করতে করতে ঠিক সেই সময়টা সে কেবিনে ছিল না। সেখানে এসে স্পিড স্বাভাবিক করলো। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ তার ভ্রু কুঁচকে গেল। চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। কোনো মানুষ নয়, কেবিনের খোলা জানলা দিয়ে ভেতরে ঢুকলো একটি বিশাল ঈগল পাখি। পাখিটা অত্যন্ত নিখুঁতভাবে টেবিলের পেপারওয়ার্ডের নিচে সেই রহস্যময় চিরকুটটা রেখে দিল। তারপর ডান্না ঝাপটে আবার মিলিয়ে গেল রাতের আকাশে। লিওন স্ক্রিনটা পজ করে দিল। দেওয়ালে হেলান দিয়ে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবল, তার মানে কোনো মানুষ ভেতরে ঢোকেনি। এই ঈগলটা সম্ভবত ভাইপারের পোষা পাখি। ট্রেড ঈগল দিয়ে সে চিরকুট পাঠিয়েছিল। ঠিক তখনই দরজার ডিজিটাল প্যানেলের পাসওয়ার্ডের চাপার মৃদু একটা শব্দ হলো। লিওন ল্যাপটপ স্ক্রিনে কিছুটা নামিয়ে নিতেই দেখল হাতে কফির মগ নিয়ে মায়া এসে ঘরে ঢুকেছে। সে ভেতরের দিকে এগিয়ে এসে কফির মগটা টেবিলের ওপরে একপাশে নামিয়ে রাখল। মায়ের চোখের কোণটা হালকা লালচে হয়ে আছে, তবে সে এখন স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। কফিটা এগিয়ে দিয়ে মায়ের নিচু স্বরে জিজ্ঞাসা করলো, ভাইপারের কেসটা কি নিয়ে খুব বেশি ঝামেলায় আছো? ও কি খুব বেশি বিপজ্জনক কেউ লিওন ভাইয়া? লিওন কফির মগটা একটা চুমুক দিয়ে জানলার বাইরের অন্ধকারের আকাশের দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় বলল, এই কেসের জট এত সহজে খুলবে না মায়া। পুরো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের কাঁপিয়ে দিচ্ছে এই অপরাধী। এটা কোনো সাধারণ অপরাধ নয়, খুব বড়সড় একটা আন্তর্জাতিক চক্র এর পেছনে কাজ করছে। একে হাতের মুঠোয় আনা মোটেও সহজ কাজ নয়। এতটুকু বলি, চল। শক্ত করে দাঁড়িয়ে রইল লিওন। সিআইডি অফিসার এসে চেনা জেদ আর আত্মবিশ্বাসটা এবার ফিরে এলো তার টকিলের দৃষ্টিতে। মায়ের দিকে তাকিয়ে একটা দৃঢ় হাসি দিয়ে বলল, তবে লিওনার্দো হায়ার্সের ডিকশনারিতে অসম্ভব বলে কোনো ওয়ার্ড নেই। যত বড়ই চক্র চালাক না কেন, ওকে আমি ধরবই। আমার হাতেও ধরা পড়বেই, এটা আমার প্রমিস। মায়া কিছুক্ষণ চুপচাপ লিওনের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা লিওন ভাইয়া, ভাইপার যে লন্ডনে এসেছে, এই খবরটা তুমি হুট করে কিভাবে জানতে পারলে? কফির মগটা টেবিলে নামিয়ে রেখে লিওন নিজের হালকা থতমত খাওয়া ভাবটা কাটিয়ে বলল, আমাদের ডিপার্টমেন্টের নিস্তেজ নিজস্ব ফোর্স আর আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল লজিন্স রয়েছে, যা নেটওয়ার্ক প্রোটেক্ট করে। ওরাই কনফার্ম করেছে যে ভাইপার এখন লন্ডনের কোথাও একটা হাইওয়ার্ড আউটে বেরিয়ে লুকিয়ে রয়েছে। মায়া মাথা নেড়ে শুনল বটে, কিন্তু ওর ভেতরের কৌতূহলটা যেন আরও উস্কে দিল। সে আবার প্রশ্ন করলো, আচ্ছা ভাইপার ছেলে নাকি মেয়ে, এটা কি জানতে পেরেছ? ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে এক সেকেন্ড থামলো লিওন। তারপর খুব ঠান্ডা গলায় বলল, ভাইপার কোনো ছেলে নয় মায়া, ও একজন লেডি ক্রিমিনাল। লেডি ক্রিমিনাল? শুনে মায়া চমকে অবাক হয়ে রইল, দুপা পিছিয়ে গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কোনো একটা মেয়ে পুরো ইন্টারন্যাশনাল আন্ডারওয়ার্ল্ড কাঁপাচ্ছে। চোখ দুটো বড় বড় করে মায়া শুধালো, তুমি এত নিশ্চিতভাবে কিভাবে জানলে লিওন ভাইয়া? পুলিশ কি ওর কোনো ক্লু পেয়েছে? মায়ের এই সরাসরি প্রশ্নে লিওন পুরোপুরি চুপ হয়ে গেল, কোনো জবাব দিতে পারল না। তবে ভেতরের সিআইডি অফিসারটা তাকে কড়া গলায় মনে করিয়ে দিল কেবিনের ঈগল রেখে যাওয়ার ওই রহস্যময় চিরকুটের কথা কোনোভাবে মায়াকে জানানো যাবে না। এটা ডিপার্টমেন্টের টপ সিক্রেট। মায়ের চোখ থেকে সরিয়ে নিল নিজের চোখের দৃষ্টি। তারপর লিওন ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালালো, যেন প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য সে হঠাৎ খুব ব্যস্ত হয়ে পড়েছে। লিওনের এই আচমকা নীরবতা তার এড়িয়ে যাওয়ার ভান দেখে মায়ার কথা বাড়ানো না। সে খুব ভালো করে জানে লিওন মানুষটা বড্ড জেদি আর একগুঁয়ে। কাজের মধ্যে বেশি ঘাটাঘাটি করলে হয়তো হুট করে মেজাজ চড়ে যাবে, তখন উল্টা বকুনি খেতে হবে। তাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়ের নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। মায়ের চলে যেতেই ল্যাপটপ স্ক্রিন থেকে চোখ সরালো লিওন। ঘরের চারপাশটা একবার দেখে নিয়ে সে উঠে দাঁড়ায়। চেয়ারে রাখা জ্যাকেটের পকেট থেকে বের করলো সেই রহস্যময় চিরকুটটা। এই টপ সিক্রেট ডকুমেন্টটা আরও সাবধানে লুকিয়ে রাখার জন্য সে আলমারির দিকে এগিয়ে যায়। আলমারির লক খুলে একদম ভেতরের সিক্রেট ড্রয়ারটা টানতেই হঠাৎ থমকে গেল লিওনের হাত। চিরকুটটা রাখার কথা ভুলে তার চোখ গেল আটকে ড্রয়ারের এক কোণে সযত্নে জমে রাখা ভার্সিটির অ্যাসাইনমেন্টের খাতাগুলোর উপর হাত ছোঁয়াতেই লিওনের ঠোঁটের কোণে এক চিলতে প্রাণ হাসি ফুটে উঠল। সে নিজেই আজ পর্যন্ত ভেবে পায় না ভার্সিটির ওই অ্যাসাইনমেন্টগুলো প্রফেসরের কাছে জমা দেওয়ার পর
কেন আবার এগুলো ফেরত চেয়ে নিজের কাছে নিয়ে এসেছিল? কোনো যৌক্তিক কারণ ছিল না, তাও সে নিয়ে এসেছে। আসলে কারণটা লুকিয়ে ছিল খাতাগুলোর ভেতরে। ভার্সিটির ওই দিনগুলো কেউ একজন বড্ড যত্ন করে নিখুঁত হাতের লেখায় চুপি চুপি ওই অ্যাসাইনমেন্টগুলো লিখে দিয়েছিল। লিওন কখনো জানতে পারেনি কি সেই চেনা মানুষ। সে রাতের পর রাত জেগেছে, ওই খাতাগুলো দেখেছে, খাতাগুলো সাজিয়ে রেখেছে। সেই না জানা মানুষের নিখুঁত ভালোবাসার প্রতি শ্রদ্ধার এক অদ্ভুত মায়া থেকে খাতাগুলোকে আজ অবধি নিজের সবচেয়ে গোপন স্মৃতি হিসেবে আগলে রেখেছে। লন্ডনের একটা সুনসান ট্র্যাকে তখন আন্ডারওয়ার্ল্ডের চড়া বাজির বাইক রেস চলছে। একের পর এক হেভি ওয়েট বাইকের স্ট্যান্ড নেওয়ার আওয়াজে কান পাতে দেয়। ঠিক রেস শুরুর পর মুহূর্তেই সে হাওয়ার মতো হয়ে গেল জিনিসটা। টিমের মেন রেসটার মারাত্মক চোট পেল। পুরো টিম যখন আকুল পাথরে রেস থেকে নেমে নাম কাটিয়ে দেবে, সেই পথও বন্ধ। ঠিক তখনও করতে গিয়ে এসে হাজির হলো এক রহস্যময় মানুষ। সবাইকে তাজ্জব বানিয়ে রেসের পুরো দায়িত্বটা এক ঝটকায় নিজের কাঁধে তুলে নিল সে। শরীরটা কুচকুচে কালো, রেসিং স্যুটে মোড়া, আপাদমস্তক এমনভাবে ঢাকা যে চেনার কোনো উপায় নেই। হাতের গ্লাভসগুলো টেনে রেখেছে ভেতরের যে কোনো ট্যাটু বা দাগছোপ। মাথার পরা ফুল কেস হেলমেট, কালো ভাইজারটার কারণে মুখটা দেখার কোনো সুযোগই রইল না। গ্রিন সিগন্যাল পড়তেই চাবুকের মতো ছিটকে বেরিয়ে গেল বাইকগুলো। ট্র্যাকে তখন গতির আগুন ঝরছে। এক একটা বিপজ্জনক বাইকে যেভাবে প্রায় মাটির সাথে মিশে নিখুঁত ব্যালেন্স আর অবিশ্বাস্য ক্ষিপ্তপ্রায় হয়ে বাইক বাকিদের পেছনে ফেলছিল, তা দেখে বিস্মিত সবাই বুক ধুকপুক করছিল। স্পিড মিটারের কাঁটা তখন 200 কিলোমিটার ছাড়িয়ে গেছে। মনে হলো আক্ষরিক অর্থে মৃত্যুর সাথে খেলছে সে। শেষ ল্যাপে এসে পুরো গ্যাংস্টার মহলকে থমকে দিয়ে ফিনিশিং লাইনে পৌঁছলো তার বাইকটা। সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে প্রথম হলো এই অনাকাঙ্ক্ষিত রেসার। বাইক থামলেও সে হেলমেটটা মাথা থেকে সরালো না। স্রেফ হাতের ইশারায় হেলমেটের কালো কাজটা উপরে তুলে দিল। ব্যাস, এতটুকুই। তার চোখের দিকে তাকিয়ে গ্যালারির সবাই চট করে মাথা ঢুকালো। এই অদম্য রেসার আসলে কোনো ছেলে নয়, বরং একটি মেয়ে। কিন্তু সে তার পরিচয় কি? ওয়ান্ডারওয়ার্ল্ডের বাঘা বাঘা রাইডারদের এভাবে হারিয়ে দেওয়া রহস্যময়ী কে চেনার সাধ্য কারো হলো না। কেউ জানে না তাদের চোখের সামনে দিয়ে স্বয়ং ভাইপার এসে পুরো বাজিটা জিতে গেছে। রেস শেষ করে ভাইপার যখন লকার রুমে চেঞ্জ করতে গেল, তখন ওপাশে দুজন ছেলের ব্রিটিশ টোনের ফিসফিসানি তার কানে এলো। সেটাকে এড়োতে পারল না। একটা ছেলে তখন বলছিল, ক্লোইকে কোনোভাবেই রুমে নিয়ে যেতে পারছি না রে। ওই ব্লাডি বিচ তো আমাকে ছুতেই দেয় না। আজকে যেভাবে হোক ওই স্ল্যাংটাকে আমি হাত দেবই। চার্লটন হোটেলের 402 নম্বর রুমটা বুক করে রেখেছি, শুধু ওর ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দেব, ব্যাস। তার বন্ধুরা হেসেই কুটোপুটি খেতে লাগলো। তার মাঝপথে আমাকেও কল দিস কিন্তু, আমি একটু খেলবো। তা রুম নাম্বার কত যেন বললি? 204। ওপার থেকে ছেলেটা মাথা নাড়তেই লকার রুমের আড়াল দিয়ে ভাইপারের চোয়াল শক্ত হয়ে উঠল। মনে মনে ভাবল, আজকে তবে তার হাতে আরও দুটো লাশ পড়তে যাচ্ছে। লন্ডনের একটা জমজমাট ক্লাবে তখন বন্ধুদের আড্ডা তুঙ্গে। ক্লাই ভাবতেই পারেনি ওর নিজেদের এক বন্ধু, যাকে ও এত ভরসা করে, সেই পেছন থেকে এমন একটা চাল চালবে। আন্ডার ফাঁকে ক্লোজ যখন দুটো অন্যমনস্ক ছিল, তখনই ছেলেটা কায়দা করে ওর গ্লাসের ড্রিঙ্কটায় কড়া নেশা বা ড্রাগস মিশিয়ে দেয়। কিছুক্ষণ পরেই ক্লেই টের পেল ওর পুরো শরীর কেমন অবশ হয়ে আসছে। মাথাটা অসম্ভব ভারী, কিন্তু তারও তখন ভেতরের মনের জোর আর শেষ জ্ঞানটুকু পুরোপুরি হারিয়ে যায়নি। আসন্ন অবস্থাতেও ও বুঝতে পারল বন্ধুদের সুযোগ নিয়ে ছেলেটা ভিড় থেকে ওকে আলগা করে ট্যাক্সিতে তুলল এবং সোজা নিয়ে এলো চার্টল হোটেলের 402 নম্বর রুমে। রুমে এনে দরজাটা লক করতেই ছেলেটা তার আসল রূপ দেখালো। ক্লোই তখনও আচ্ছন্ন চোখে নিজেদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ওর অবশ শরীরটা কোনোভাবে সাড় দিল না। এক পর্যায়ে ছেলেটি হিংস্র পশুর মতো ওর ওপর ঝাঁপিয়ে পড়ল এবং জোর করে রেপ করার উদ্দেশ্যে এক ঝটকায় ক্লেয়ের গায়ের জমাট বাঁধা জামাটা ছিঁড়ে ফেলল। বিছানার ফ্লোর তখন ক্লেয়ের বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে কক্ষের বাতাসে একটা হিমেল স্রোত বয়ে গেল। আর কোনো সারা শব্দ ছাড়াই ভাইপার এসে দাঁড়ালো রুমের ঠিক মাঝখানে। তাকে সামনে দেখে ছেলেটা থতমত খেয়ে চেঁচিয়ে উঠল,
এই কে তুই? রুমে কি করে এলি? দরজা তো লক ছিল। ভাইবার কিছু বলল না, এক ঝটকায় ক্লোজেটকে টেনে বারান্দায় পাঠিয়ে দরজাটা বাইরে থেকে আটকে দিল। সেটা চিৎকার করে ওঠাটা কি ভাইপারের এক প্রায় প্রচণ্ড ঘুষি আছড়ে পড়লো ওর চোয়ালে। সামনে ওঠার আগেই পড়লো বুক বরাবর এক লাথি। সাথে সাথে ছেলেটা মেঝেতে আছড়ে পড়লো। মেঝেতে ছিটকে পড়ে ছেলেটা আর্তনাদ করলো। কে তুই? কি চাস? ভাইপার নিচু হয়ে ছেলেটার কলার চেপে ধরে মাস্কের আড়াল থেকে হিংস্র ফিসফিসানি স্বরে বলল, মাদার চোদ, তোর আম্মা লাগি। পরক্ষণে মনে পড়লো এই ছেলে তো বাংলা জানে না, তাই পুনরায় ভাইবার ফিসফিস করে ইংরেজিতে বলল, আই এম ইউর মাদার, মাই ফাকিং বাস্টার্ড। তোর আসল মা তোকে মেয়েদের সম্মান রক্ষা করতে শেখায়নি। আজ আমি দেখাবো আমার যারো সন্তানকে রেপের শাস্তি আসলে কি হয়। অনলি মৃত্যু। বারবার গ্লাস খুলে টেবিল থেকে ভারী অ্যাস্ট্রেটা তুলে নিল। ছেলেটার পায়ে লাথি মারতেই হাড় ভাঙার মটমট একটা শব্দ হলো। এরপর শুরু হলো নৃশংসতা। ভাইপার পকেট থেকে ছুরি বের করে ছেলেটার মুখে আর বুকে বরাবর বসাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই মুখ আর বুকটা মাংসপেশি থেকে বিকৃত হয়ে গেল। ছেলেটা নিথর হয়ে এড়িয়ে পড়লো মেঝেতে। ভাইপার পকেট থেকে মোটা একটা চুরুট বের করে ম্যাচ লাইট দিয়ে ধরালো। দীর্ঘ একটা টান দিয়ে ধোয়া ছেড়ে সেই জ্বলন্ত চুরুটের আগুন দিয়ে ছেলেটার কপালে লিখে দিল, রেপিস্ট। সবচেয়ে শেষে ল্যাব স্ট্যান্ড দিয়ে সিসিটিভি ক্যামেরাটা গুটিয়ে নিয়ে চিপটা সিগারেটের নিচে পিষে ফেলল সে। করিডোরের থেকে বেরিয়ে ধোয়া কুণ্ডলি পাকিয়ে অন্ধকারে মিলিয়ে গেল ভাইপার। ক্লোয়ের বন্ধুরা সেই 402 নম্বর রুমে ঢুকতেই আতঙ্কে জমে গেল। বিছানার উপর পড়ে থাকা দেহটা আর মানুষ চেনার উপায় নেই তার। পুরো মুখ বুকটা বীভৎসভাবে বিকৃত হয়ে কেটে কুচি কুচি করে ফেলা হয়েছে। রক্তে ভেসে যাচ্ছে পুরো ঘর, কিন্তু ক্লোয়েকে কোথাও দেখা গেল না। দ্রুত সিআইডিকে খবর দেওয়া হলো। ঘটনা শুনে সিআইডি অফিসার লিওন সহ তার বাকি সহকারীরা মাত্র 1 ঘন্টার মধ্যে সেখানে হাজির হলো। লিওন দ্রুত পুরো ঘর তন্ন করে তল্লাশি করতে শুরু করলো। এক পর্যায়ে বারান্দা দিকে এগিয়ে দেখলো সেখানে ক্লোজ অবচেতন হয়ে পড়ে আছে। তাকে পাঠানো হলো জ্ঞান ফেরানোর জন্য। তল্লাশি করার সময় টেবিলের উপর লিওনের চোখ পড়লো একটা চিরকুটের দিকে। হাত তুলে নিতেই তার সারা শরীর রাগে রিরি করে উঠল। চিরকুটে লেখা, আমি জানি চিরকুটটা তুমি পাবে। হ্যাঁ, খুনটা আমি করেছি। পারলে আমাকে ধরে দেখাও লিওন, আমার দিলবার। আর লেখাটারও নিচে সেই পরিচিত সাপের ট্যাটুটা আঁকা। লিওন চিরকুটটা মুচড়ে হাতের মুঠে পিষে ফেলল আর তাতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, এগিন এগিন ভাইপার। আমার নাকের ডগা দিয়ে একটা খুন করে বেরিয়ে গেল, আর এখন আমাকে নিয়ে মস্করা করছে। আমাকে দিলবার বলে ডাকা সাহস পায় কীভাবে ওই ক্রিমিনাল? লিওনের চোখ তখন আগুনের হালকা ফুলে উঠেছে। সে আবার ভালো করে বুঝতে পারল এটা আর স্রেফ কোনো কেস নয়। ক্রিমিনাল ভাইপার এখন তাকে ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে। এতক্ষণ পড়ছিলাম আই অ্যাম লাভ উইথ আ ক্রিমিনাল, লিখেছেন সাবিলা সাবি। পর্ব 2। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।